বিকেলে চেক আপের জন্য বেরোয় জেহের আর ইনশিতা। মানিক রহমান কেবিনে বসে ফাইল চেক করছিলেন। তখনই ইনশিতা আর জেহের নক করে ঢোকে। তাদের দেখে উৎফুল্লিত হন তিনি। চেক আপ শেষে ইনশিতা মানিককে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনার কাছে রাগ কমানোর কোনো ওষুধ থাকলে বলুন, ওনার রাগ দিনকে দিন বাড়ছেই। জেহের চোখ রাঙানি দিল ইনশিতাকে, বিপরীতে ভেঙচি কাটল ইনশিতা। মানিক তা শুনে হো হো করে হেসে উঠলেন। ইনশিতা বলল, সত্যি বলছে আঙ্কেল, উনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, কি থেকে কি করে ফেলেন তা নিজেও জানেন না। মানিক কিছু বলবে তার আগে জেহের ইনশিতার হাত ধরে টেনে ওঠায়। গম্ভীর স্বরে বলে, আসছি আঙ্কেল, পরশু লন্ডন ছাড়বো, দেশে গেলে অবশ্যই বাড়ি আসবেন। বলেই আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ইনশিতাকে টেনে বের করে নিয়ে আসে। কেবিনের বাইরে আসতেই ইনশিতা হাত ছাড়িয়ে নেয়। সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি সেটা বলো। আমার কি সমস্যা থাকবে? সব সমস্যা তো আপনাকে নিয়ে। রেগে থাকার মতো কাজ করো কেন? এরিক তোমার পিছন ঘুরছে প্রথম থেকে, সেটা কেন বললে না? ইনশিতা চুপ হয়ে গেল, মিয়ে পড়া কণ্ঠে বলে, সারাক্ষণ রেগে থাকেন কেন? তা আমার কোন কাজটা আপনাকে রাগিয়েছে? তুমি না বলায় আমি রেগে গিয়েছি। আপনি রেগে যাবেন তাই তো বললাম না। হয়েছে, আর তর্ক করতে হবে না, যত সব, চলুন। ইনশিতা হনহন করে লিফটে ঢুকে গেল। লিফট বন্ধ হওয়ার পূর্বেই দুজন নার্স জেহেরের পাশাপাশি ঢুকলো। জেহের ফোনে ব্যস্ত হলো। ইনশিতার রাগে ফেটে পড়ছে নার্সদের দেখে। নার্স দুজন যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে জেহেরকে। মনে হয় যেন তাদের চোখের সামনে চকলেট ঝুলছে। জেহেরের সবকিছু চোখে পড়ার মতো। 6 ফুট সুটাম দেহের অধিকারী সুদর্শন জেহের বড় থেকে ছোট সব মেয়েরই দৃষ্টি আকর্ষণে সক্ষম। এই যে এখন ব্ল্যাক ডেনিম প্যান্টের সাথে হোয়াইট শার্ট, ওপরের কয়েকটা বোতাম খোলা, তাই ফর্সা বুক বেরিয়ে আছে। কুড়ি পর্যন্ত হাঁটা গোটানো, পেশিবহুল বাহু যেন শার্ট ছিঁড়ে আসবে। এক হাত পকেটে, আরেক হাতে মোবাইল। চোখে সানগ্লাস আর সিল্কি চুলে কত হ্যান্ডসাম লাগছে তা কি জেহের জানে? তার উপর চমৎকারভাবে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ানো। ইনশিতা একবার হিংসাত্মক নজর বুলালো নার্সদের দিকে। নার্স দুজন ধপধপে সাদা, ঠোঁটে কড়া লাল লিপস্টিক, হাঁটু থেকে পুরো পা বেরিয়ে আছে। পায়ে কত লম্বা হিল। ইনশিতার থেকেও দ্বিগুণ সুন্দরী তারা। সে তো তাদের নখেরও যোগ্য না। ইনশিতার কান্না পেয়ে গেল। এত সুন্দরী মেয়েরা জেহেরের পেছনে ঘুরলে যে যদি তাকে রেখে চলে যায়। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো সে। এই প্রথম তার ইচ্ছে করলো দুনিয়ার সব সুন্দরী মেয়েদের নিমেষেই বোম মেরে উড়িয়ে দেই। লক্ষ্য করলো যে এই নার্সটা জেহেরের পাশে দাঁড়িয়ে সেই নার্সটা অ্যাপ্রনের ওপরে 2টা বোতাম খুলছে। উদ্দেশ্য এই সুদর্শন যুবকটিকে তাদের প্রতি আকর্ষিত করা। ইনশিতা হাটমুট করে চেয়ে রইল শুধু। নার্সটি অ্যাপ্রনের বোতাম খুলে তার ক্লিভেজ দেখিয়ে সুদর্শনটিকে নিজের দিকে টানার চেষ্টা করলো। ইনশিতা হা হয়ে গেল। মেয়েটার সাহস কত বড়! বইয়ের সামনে বরকে ইমপ্রেস করার চেষ্টা, তা আবার এমন নোংরা উপায়ে। এবার কান্নার সাথে রাগও পেল তার, কিন্তু কি করবে ভেবে পেল না। শুধু ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। জের আর চোখে খেয়াল করছিল রোজকে। নার্সদের সে দেখতে পেয়েছে। তার খুব রাগ হচ্ছিল এদের প্রতি, কিন্তু সে চাইছিল রোজ কিছু করুক। যখন দেখলো রোজের চোখে পানি, তখন জেহেরা নিজেকে দমাতে পারল না। ফোনটা রেখে ইনশিতার হাত টেনে একদম নিজের কাছাকাছি নিয়ে এসে ওষ্ঠাধর দখল করে নেয়। বিস্ময়ে ইনশিতা কিছুই বলতে পারল না। কয়েক মুহূর্ত বাদেই জেহের ছেড়ে দেয় ইনশিতাকে। এক হাতে মোবাইল বের করে নিয়ে আরেক হাতে বুকের সাথে পেঁচিয়ে ধরে ইনশিতাকে। কয়েক মুহূর্তে ঘটা ব্যাপারটা যেন জেহেরের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, আর এই দেশে সব নর্মাল। তবুও ইনশিতার লজ্জায় মরি অবস্থা। যে হুট করে এমন কাজ করে ফেলবে সেটা ভাবনার বাইরে ছিল। আর চোখে তাকালো নার্সদের দিকে। নার্সদের চেহারা হয়েছিল দেখার মতো। খুব হাসি পেল ইনশিতার। কেমন চোখ বড় করে অবাক হয়ে তাকিয়েছিল। তাদের যে জরুরি হচ্ছে সেটা বুঝতে পারল ইনশিতা। ইনশিতা তাদের দিকে তাকিয়ে ফিচেল হাসলো, সাথে ভাবটাও বেড়ে গেল। এবার সে নিজেই জেহেরের চোখের সানগ্লাসটা খুলে চোখে পড়ল। তারপর এক হাতে জেহেরের হাত জড়িয়ে বুকে আয়েশ করে মাথা রাখলো। জের মিটমিট করে হাসছে। রোজ এতটাই জেলাস? নার্সগুলো যেন আগুনে পড়ছিল। চোখ মুখ বিকৃত করে ইনশিতার দিকে তাকিয়েছিল তারা, আর ইনশিতার মুখে টান টান হাসি। লিফট থামতেই গটগট করে বেরিয়ে গেল নার্স দুজন। জের অট্ট হাসিয়ে হেসে উঠল তৎক্ষণাৎ। ইনশিতা রাগি রাগি চোখে তাকালো, তবে বক্রু দৃষ্টিতে জেহেরকে দেখছে সে। জের এমন করে হাসতেও পারে? বাপরে বাপ!
জের কোনো রকমে হাসি থামিয়ে বলল, তুমি এতটাই জেলাস? সিরিয়াসলি? ঈশিতা শক্ত মুখে বলে, মোটেও না। জেলাস হবো কেন? জাস্ট একটু ভাব মেরেছি, আর কিছুই না। জের মুচকি হাসতে হাসতে বেরিয়ে এলো। পার্কিং লটে আসতেই হাত টানলো ঈশিতা। এখানে আরো অনেক মেয়ে আছে যারা বেশ কয়েকবার জেহেরকে দেখছে নির্লজ্জভাবে। ঈশিতার রাগে হাত পা রিটি করছে, পারছে না মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলে। জেহেরকে নিচের দিকে ফিরিয়ে শার্টের বোতাম লাগিয়ে দিল, হাতা কনুই থেকে নামিয়ে নিল, চুলগুলো হাত দিয়ে উস্কো খুস্কো করে সোজা করে দিল। একেবারে গুড বয়। কিন্তু কি এই লুকে যেন জেহেরকে আরো মারাত্মক রকমের হ্যান্ডসাম লাগছে। ঈশিতার রাগ লাগলো। সে দ্রুত জেহেরকে ঠেলে গাড়িতে ওঠালো। তার ইচ্ছে করছে জেহেরকে সবসময় লুকিয়ে রাখে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কি দরকার? যে চুপচাপ উপভোগ করছিল এতক্ষণ, তার প্রতি রোজের ভালোবাসাটা যে অনেক, সেটা রোজ না বোঝাতে না চাইলেও সে বুঝে নিয়েছে। মুখে মৃদু হাসি নিয়ে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, এইবার বুঝেছে তো রোজ, তোমার দিকে কেউ তাকালে আমার কেমন লাগে। দুদিন হলো লন্ডন থেকে ফিরেছে জেহির আর ঈশিতা। 2 দিনে অনেক কিছুই চেঞ্জ। ঈশিতা নিচে যেতে চাইলে জেহির আগের মতো বাধা দেয় না। জেসমিন চৌধুরীর সাথে কথা বললেও রাগ করে না, শুধু ঈশিতাকে চোখে চোখে রাখছে। ঈশিতার মহানন্দে দিন কাটাচ্ছে, খেয়াল খুশি মতো যা ইচ্ছা করতে পারছে। তবে অবশ্য জেহিরের অপছন্দের কিছু করছে না। এই 2 দিনে এসব চেঞ্জ হলেও জেহিরের নিজে আসাটা চেঞ্জ করতে পারল না। সে আগের মতো ওপরেই ব্রেকফাস্ট লাঞ্চ করে, সাথে ঈশিতাকেও করতে হয়। ঈশিতা চাইতো জেহের সকলের সাথে মিলেমিশে থাক। জেহের সময় লাগবে বলে সময় পার করছে, অথচ সেই সময়টা এখনো আসছে না। ঈশিতা জোর করতে চাইলে জেহের বলে, তুমি এত কিছু করছো, আমি তোমায় বাধা দিয়েছি? তারপর আর কিছু বলতে পারে না ঈশিতা। আজ ঈশিতা পণ নিয়েছে জেহেরকে নিচে খাওয়াবেই। রাতে জেহের যখন ল্যাপটপে ব্যস্ত, ঈশিতা এসে পাশে দাঁড়ায়। চলুন। জেহের ল্যাপটপে চোখ রেখে জিজ্ঞেস করে, কোথায়? খেতে চলুন। মেইড নিয়ে আসবে। এখানে না, নিচে খেতে চলুন। জেহের প্রকাশভঙ্গি আগের নাই রেখেই বলে, রোজ, তোমাকে একটা কথা কতবার বলতে হবে? ঈশিতা এবার রেগে গিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। ভ্রু কিঞ্চিত কুচকে তাকায় জেহের। সবাই মিলে একসাথে খেলে সমস্যা কোথায়? মুখ কি ক্ষয় হয়ে যাবে নাকি? চলুন, আজ সবাই মিলে খাবো, অনেক মজা হবে। চলুন চলুন। নো নিড। ঈশিতা মুখটাকে মুহূর্তেই কাঁদো কাঁদো বানিয়ে ফেলল। তার মানে আপনার কাছে আমার ইচ্ছার কোনো মূল্য নেই? সেটা কখন বললাম? না বললেও বুঝে গেছি। আপনি যদি সত্যি ইচ্ছার মূল্য দিতেন তাহলে ঠিকই আমার কথাটা রাখতেন। জানি তো, আমি সব জানি। এখন পুরনো হয়ে গেছে কি না, তাই এখন আর দাম দিচ্ছেন না। যখন থাকবো না তখন বুঝবেন। জেহের উঠে দাঁড়ালো, চোখে মুখে কাঠিন্যতা এনে বলল, থাকবো না মানে কি? কোথায় যাবে তুমি? আর এসব কি ধরনের কথাবার্তা? ঈশিতা জিভ কাটলো, মুখ ফসকে বেরিয়ে গেছে। জেহের এই ধরনের কথা একেবারেই পছন্দ করে না, আর সেটাই আজ বলে ফেললো ঈশিতা। মানে আসলে কিভাবে যে বলে ফেললাম, মানে তোতলাতে থাকলো সে, কি বলবে ভেবে পায় না। জেহের ঈশিতার খুব কাছাকাছি এগিয়ে এসে ঠোঁট চেপে ধরলো, হিসিয়ে বলল, এই ধরনের কথা যদি আর কোনোদিনও শুনেছি তাহলে। কড়া দৃষ্টি নিক্ষেপ করে ল্যাপটপ নিয়ে ডিভানে বসে পড়ল সে। ঈশিতা নিজের কপালে নিজেই চাপড়ায়। ভেবেছিল নিজে রাগ করে জেহেরকে ব্ল্যাকমেল করবে, অথচ হয়েছে উল্টো। ঈশিতা অনেক আকুতি মিনতি করলো, জেহের শুনল না। রাগ করে ঈশিতা রুম থেকে চলে যেতে নিলেই মেয়ে আসে খাবার দিতে। আপনি স্যারকেই খাবার দিন, আমি খাবো না। আমার জন্য যেগুলো এনেছেন সেগুলো রেখে আসুন। জেহের তীক্ষ্ণ নজরে চেয়ে বলে, দুজনের জন্যই খাবার সাজাও। রাগী কণ্ঠে ঈশিতা বলে, বলছি না খাবো না। জেহের মেয়েটিকে ইশারা দেয় খাবার রেখে চলে যেতে। এসো। না। জেহের হাত ধরে টেনে কোলে বসালেও ঈশিতা মুখ খুলল না। সে কিছুতেই খাবে না। মেজাজ খারাপ হলেও জেহেরের। খাচ্ছ না কেন? নিচে গেলে খাবো। বলছি না নিচে যাব না। তাহলে আমিও খাবো না। শেষমেশ বাধ্য হয়ে জেহেরকে নিচে যেতে হয়। জেসমিন চৌধুরী বেজায় খুশি হলেন। জেহের গম্ভীর মুখে চেয়ারে বসলো। ঈশিতা খুশিতে গদগদ। জেহের তাকালো রোজের দিকে। রোজের হাসি দেখতে তার ভালো লাগে। খাওয়ার মাঝে জেসমিন আফজালকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো, জিহাদের যেবা আসবে কবে? ওরা থাকলে ফ্যামিলি ফুল হয়ে যেত। কবে আসবে কিছু বলেছে? আফজাল খাওয়া রেখে ঈশিতার দিকে তাকালো। ঈশিতা ঢোক গিল। জেহের না কোনো কাণ্ড ঘটায়।
জিহাদ আর জেবার নাম শুনে জেহেরের পিত্তি জ্বলে উঠল। গ্লাসটা জোরে ধাক্কা দিয়ে উঁচু কণ্ঠে বলে, রাস্কেলদের কথা উঠছে কেন এখানে? জেহের, ওরা তো আবার সিবলিংস। শিবলিংস মাই ফুট। যারা আমাকে মারতে চেয়েছে তাদের প্রতি এত দরদ উতলে পড়ছে কেন আপনার? নাকি আমাকে মারার প্ল্যানের সাথে আপনিও জড়িত? ইনশিতার জামা খামচে ধরে আছে। এখন তো মা সব জেনে যাবে। জেসমিন চৌধুরী অবাক হলেন। কিসের মারার কথা বলছো? আর কিসের প্ল্যান? জেহের উত্তর দিল না। রাগে গজগজ করতে করতে প্লেট ছুঁড়ে উঠে গেল। ইনশিতার গলা দিয়ে খাবার নামছে না। আফজাল চোখের ইশারায় ইনশিতাকে উঠে যেতে বললেন। ইনশিতা তাই করল। জেসমিন চৌধুরী উত্তেজিত হয়ে বললেন, এই কি বলছে জেহের? ওকে মারার কথা? কিসের প্ল্যান? কি হলো? চুপ করে আছো যে, বলো না। আফজাল দীর্ঘশ্বাস ফেললেন। জেসমিনকে শেষ পর্যন্ত সব বলতেই হবে। জেসমিন চৌধুরী সব শুনে থমকে গেলেন। আসলে কি তার ছেলে মেয়েরা এতটা জঘন্য? আফজাল বললেন, জেবার খোঁজ চলছে আর জিহাদ জেলে। আমাকে এতটা দিন জানাওনি কেন? তুমি কষ্ট পাবে বলেই জানানো হয়নি। এখন কি আমি কষ্ট কম পাচ্ছি? আফজাল নিরুত্তর। জেহের বারান্দায় দাঁড়িয়ে। ইনশিতা কাছের দেওয়ালের এপাশে। জেহের যে পরিমাণ রেগে আছে তাতে তার সামনে যেতে ভয় লাগছে তার। ইনশিতা গেল না, সোফায় বসে থাকে। কিন্তু অস্থির মন মানতে চায় না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় জেহেরের নিকট। মৃদু স্বরে জেহেরকে ডাকে। জেহের মূর্তির মতোই দাঁড়িয়ে থাকে। জেহেরের কাঁধে হাত রেখে জেহেরকে তার দিকে ফেরায় ইনশিতা। জেহেরের গম্ভীর মুখে কেমন শোকের ছায়া। মায়া লাগে ইনশিতার। বারান্দার সোফায় জেহেরকে বসিয়ে নিজেও বসে পড়ে। মা এতদিন এসব কিছুই জানতো না, তাই ওদের ব্যাপারে বলছে। এটাই স্বাভাবিক। এভাবে চুপ থাকবেন না, কিছু বলুন না। ইনশিতাও খানিকক্ষণ নীরব। জেহের নিজে থেকেই দাঁতে দাঁত পিষে বলল, এই জন্যই ওনাকে আমি মা মানতে চাইনি। সব সময় খালি জিহাদ আর জেবা। উনি তো আর জানতেন না, তাই না? এখন যখন জেনেছে তখন তো আর ওদের মেনেও নেবেন না। আর আপনি দূরে দূরে থাকছেন কেন? এখন আপনি ছাড়া আর কে আছে মায়ের বলুন? আপনিও যদি মুখ ফুরিয়ে নেন তাহলে মা কোথায় যাবে? হ্যাঁ, বাচ্চামো করবেন না। আপনার মায়ের মৃত্যুর জন্য উনি দায়ী না, সেটা আমি আগেই বুঝিয়েছি। কেন মেনে নিতে পারছেন না? জেহের উঠে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইনশিতার কানে একটা কথাই ভেসে আসে, মেনে নেব খুব শীঘ্রই। কোথায় যাচ্ছেন হ্যাঁ? ইনশিতা জেহেরকে কোথাও দেখল না। ইনশিতার ওপর রাগ করে বাড়ি থেকে বের হলো কিনা। নিচে চলে যায় ইনশিতা। ড্রয়িং রুমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে লনে চলে যায়। আবার রুমে এসে খাটে গড়াগড়ি খায়। 10টা বেজে গেছে, এখনো জেহেরের খবর নেই। তখনই টুং করে ইনশিতার মোবাইলে মেসেজ আসে, যেটাতে জেহের তাকে স্টাডির পাশের রুমটায় যেতে বলেছে। খানিকটা অবাক হয় ইনশিতা, এখানে যেতে বলছে কেন? আর জেহের ওখানে কি করছে? ভাবতে ভাবতে স্টাডির পাশের রুমে চলে এলো। এই রুমটায় সে কখনো আসেনি, এমনকি বাড়ির এই সাইডটাও ভালোভাবে ঘোরা হয়নি। অনেক বড় বাড়ি তাও। ইনশিতা রুমে ঢুকে দেখে চারদিক অন্ধকার। ভয় পায় সে। মোবাইলটাও রেখে এসেছে। সেইখানে একটা ছোট্ট বাতি জ্বলে ওঠে। আলো খুবই ক্ষীণ আলোয় পুরো রুমটা দেখতে না পেলেও দেখতে পায় একটা শাড়ি আর চিরকুট। শাড়ি হাতে চিরকুটে চোখ বোলায় সে। শাড়িটা পরে নাও দ্রুত। আর হ্যাঁ, যেখানে আছো সেখানেই চেঞ্জ করবে। আমি নিজে দেখব। ইনশিতার বিস্ময়ে স্তব্ধ হয়। শাড়ি পরবে কেন এই সময়? তবুও জেহের যখন বলেছে তখন তো পরতেই হবে। চোখ বুলায় চারপাশটায়। না, চারদিক অন্ধকার। চেঞ্জ করলে সমস্যা হবে না। মৃদু আলোর মাঝেই ইনশিতা শাড়িটা পরে নেয়। শাড়িটা খুবই সুন্দর, পাতলা ফিলফিনের ব্ল্যাক শাড়ি। আয়না না পাওয়ায় বেশ সময় নিয়ে শাড়ি পরে সে। আঁচলটা যখন তুললো তখন হঠাৎ আলো জ্বলে উঠল। চমকা ইনশিতা, রুমে চোখ বুলায় সে। পুরো রুমটায় কালো গোলাপ দিয়ে মোড়ানো। অ্যাশ রঙা বেডশিটের ওপরে কালো পাপড়ি ছড়িয়ে। রুমের কোনায় কোনায় টবে রাখা গোলাপ। ওপরে গোল্ডেন ফেরি লাইট আলো ছড়াচ্ছে। পুরো রুমটায় চোখ ধাঁধানো সুন্দর, মোহনীয় লাগছে খুব। হে মাই বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠের আওয়াজ পেয়ে চকিতে পেছনে তাকায় ইনশিতা। দেখে তারই পেছনের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে জেহের। জেহেরকে দেখেই কয়েকটা হার্টবিট মিস করে সে। কালো প্যান্ট আর শার্টে মারাত্মক লাগছে জেহেরকে। স্বভাবসুলভভাবে ওপরের বোতাম কয়েকটা খোলা।
কালো রঙে জেহের ফর্সা শরীর যেন আরো বেশি ফর্সা দেখাচ্ছে। শার্টটা একদম ফিট করা, সিল্কি চুল কপালে ছড়িয়ে আছে, বুদ্ধিদীপ্ত নীল চোখ জোড়া জলজল করছে, ঠোঁটে মন ফুলানো হাসি। জেহেরকে গভীরভাবে এই প্রথম পর্যবেক্ষণ করছে সে। ঈশিতার হুট করেই গরম লাগতে শুরু করলো, কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন, মাথা ঝিমঝিম করছে, বারবার ঢোক গিলছে, বড় বড় শ্বাস ফেলছে সে। এত গরম লাগছে কেন? এসি কি চলছে না? জেহের ধীর পায়ে ঈশিতার কাছে এসে দাঁড়ায়। ঈশিতা যেন তার নিজের মধ্যে নেই, হারিয়ে গেছে জেহেরের মাঝে। জেহের ঈশিতার চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো ছোঁয়া দেয়, কানের কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলে। তাতেই যেন ঘোর কাটে ঈশিতার, চোখ মুখ কুঁচকে বলে, ছি, কি অসভ্য আপনি। জেহের ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে, আর কিছুক্ষণ পর অসভ্য কেন, ফাজিল বেয়াদব বলতেও বাদ রাখবে না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঈশিতা উৎফুল্লর সহিত বলে, কি? এখন না, কালকে বলবো। ধুর। ঈশিতার হঠাৎ কিছু মনে পড়লো, এমনভাবে বলল, এই এই এই, আমি যে চেঞ্জ করছিলাম আপনি কোথায় ছিলেন? চেঞ্জ করার পরপরই তো আপনাকে সোফায় দেখতে পাই। তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে। কটমট করে ঈশিতা। মৃদু আলোয় সে যেভাবে চেঞ্জ করেছিল সবটা দেখছে জেহের। শুধু অসভ্য না, আপনি হলেন গ্রেট লুচু। লজ্জা করে না মিথ্যা বলতে? ছি ছি, আপনি কি না আমার চেঞ্জ করা দেখলেন? ছি। ঈশিতা রাগ আর লজ্জায় দু হাতে মুখ ঢাকে। জেহের ঈশিতার হাত সরিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, একটু পর তো সবটা দেখে ফেলবো। ঈশিতা বুঝতে না পেরে বলল, কি বললেন? তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে, অ্যাবসলিউটলি চার্মিং। নিমেষে সব রাগ উড়ে গিয়ে দখল করে নিল এক রাশ লজ্জা। ঈশিতার মাথায় এবার আসলো এসব কেন সাজানো হলো। তাতে যেন লজ্জা আরো জেঁকে ধরে। জেহের খানিকটা হেসে ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। ঈশিতার কাছে সুন্দর লাগলো, মুখ ধুয়ে কোনো শব্দ বের করতে পারল না। এখনই এত লজ্জা, আর একটু পর লজ্জাটা কোথায় যায় দেখি। ঈশিতার লজ্জিত ভঙ্গিতে হেসে জেহেরের বুকে কিল দিল। জেহের ঈশিতাকে নিজের দিকে ফিরায়, দুহাতে ঈশিতার গাল আলতো করে ধরে। তাকাও আমার দিকে। ঈশিতা খিচে চোখ বন্ধ করে রয়। জেহের জোর করে না, রক্তিম আভাযুক্ত রোজের দিকে চেয়ে থাকে নিষ্পলক। জেহের ঈশিতার কানের কাছে ঠোঁট ঠেকিয়ে মৃদু আওয়াজে বলে, রোজ, আজ আমাদের ভালোবাসা প্রগাঢ় করার সময় এসেছে। নতুন রূপে রাঙাতে হবে আমাদের ভালোবাসাকে। একটু থেমে বলল, মাই লাভ, মে আই। ঈশিতা জেহেরের সার শক্ত করে খামচে বুকে মাথা ঠেকালো। জেহের পেয়ে গেছে তার উত্তর। বিজয়ের হাসি হাসল সে। এতটা দিন পর তার ভালোবাসাকে আজ নিজের করে পাবে, এই অনুভূতি বোঝানো সম্ভব না, শুধু মনের গহীন হতে অনুভব করতে হয়। ঈশিতাকে কোলে নিয়ে নেয় জেহের। রাত্রি বাড়তে থাকে, বাড়ে নিস্তব্ধতা, সাথে বাড়ে দুটো আত্মার, দুটো শরীরের, দুটো মনের নিবিড় আলিঙ্গন। দুজন দুজনার শরীরের ভাঁজে খুঁজে নেয় নতুন অধ্যায়। দেহে বয়ে যায় ভালোবাসার জোয়ার। শুরু হয় অন্য জগতে পাড়ি দেওয়া, যে জগতে নেই রাগ, হিংসা আর না কোনো তৃতীয় ব্যক্তি। আছে শুধু ভালোবাসা, ভালোবাসা এবং শুধুই ভালোবাসা। জেহেরের ঘুম আগে ভাঙে, আর মোরা ভাঙতেই দেখতে পায় তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজ। আদুরে বিড়াল ছানার মতো তুলতুলে দেহ জেহেরের বুকে অবলীলায় লেপ্টে আছে। হালকা হেসে গালে চুমু দেয়, তারপর কপালে, তারপর আবার গালে, আবার কপালে। ঘুমের মধ্যে ঈশিতার চোখ মুখ কুচকানো দেখতে পায় সে। একসময় অতিষ্ঠ হয়ে পাশ ফেরে ঈশিতা। রাগ হয় জেহেরের, মুখ উঁচিয়ে রোজের পাশে নিয়ে আবারও একই কাজ করে। অস্পষ্ট স্বরে বিরক্তিকর আওয়াজ তোলে ঈশিতা। কানে নেয় না জেহের। নির্বিঘ্নে ছোট্ট ছোট্ট স্পর্শ বিলিয়ে দেয় সে। সুখের ছোঁয়ায় বাধা দেয় অ্যালার্ম নামক অসহ্য যন্ত্র। ঘড়িতে মাত্র 7টা, তবুও জেহের নিজের সাথে যুদ্ধ করে রোজের কাছ থেকে সরে গিয়ে গোসল করে নেয়। আজ রোজকে একটি চমৎকার খবর দিয়ে চমকে দেবে। ঈশিতাকে ডাকে, ঈশিতা ওঠে না। আরও কয়েকবার ডাকে জেহের। ঈশিতা উঠবো উঠবো করে আবারও ঘুমের রাজ্যে পা বাড়ায়। দেরিতে উঠলে কলেজ যেতেও দেরি হয়ে যাবে, পরে কিন্তু আর কলেজে যেতে দেবো না। ঘুমের ঘরে ঈশিতা শুনেছে কথাটা। 1, 2, 3 চোখ খুলে চমকে ওঠে ঈশিতা। বড় বড় চোখে তাকায় জেহেরের দিকে।
লাফ দিয়ে বসে পড়ে। ঘুম চোখে বিস্ময় জড়ানো কণ্ঠে বলে, কি বললেন? কলেজ? মাথা নাড়ায় জেহের। সত্যি তো? ইয়াপ। আনন্দ ঝলমল করে ঈশিতার চেহারায়। মনে মনে জেহেরকে শতকোটি ধন্যবাদ জানায়। সে আবার কলেজে যাবে, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবে। পরবর্তীতে ঈশিতার নজর অজান্তেই নিজের দিকে যায়। আটকে ওঠে সে। এক সুতো কাপড় নেই তার গায়ে। জেহেরের সামনে সেভাবে বসে আছে। তড়িঘড়ি করে চাদর টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে ঈশিতা। চাদর টানলেও লাভ হয় না। ঈশিতা শক্ত করে ধরে শুয়ে আছে। জেহের আর লজ্জায় ফেলে না, শুধু বলে, 5 মিনিট সময়, উঠে পড়ো। 5 মিনিট বাদে জেহের এসে ঈশিতাকে আগের অবস্থাতেই দেখতে পায়। ঘুমিয়ে গেছে নাকি আবার? চাদর সরিয়ে দেখে সত্যি ঈশিতা ঘুমিয়ে পড়েছে। রোজ, কলেজ যেতে হবে কিন্তু, তাড়াতাড়ি ওঠো, টাইম চলে যাচ্ছে। ঈশিতা ঘুমু ঘুমু কণ্ঠে বলে, হ্যাঁ, এই যে উঠেছি। আরও কিছুক্ষণ টানাটানি করলো রোজকে, না ওঠেনি। উপায় না পেয়ে জেহের শার্ট খুলে চাদরের মধ্যে ঢুকে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে ঈশিতাকে, এত শক্ত করে ধরে যে ঈশিতা ব্যথায় উহু করে ওঠে। থেমে থেমে বিরক্তি নিয়ে বলে, এই তো এক্ষুনি উঠবো, ছাড়ুন। জেহের শোনে না, তার চুল এখনো ভেজা। ভেজা চুলগুলো ঈশিতার গলায় ঘাড়ে ঘষতে থাকে। ঘুমের মাঝে ঠান্ডায় কেঁপে ওঠে ঈশিতা। একটু ঘুমাই প্লিজ, একটু। এবার জেহের ঈশিতার পেটে পুরো মুখে ভেজা চুলের বিচরণ ঘটায়। চোখে পানি লাগতেই ঘুম আলগা হয়ে আসে ঈশিতা। উঠছি তো, আর একটু। জেহের চাপা রাগ নিয়ে বলে, কলেজে যাওয়ার দরকার নেই, ঘুম থেকে ওঠারও দরকার নেই, আজ সারাদিন আমরা এইভাবেই থাকবো। ঈশিতা না পেরে উঠে পড়ে। ভালোই বুঝতে পারছে জেহের তাকে না উঠিয়ে ছাড়বে না। চোখে মুখে বিরক্তি উপচে পড়ছে তার। বিড়বিড় করে জেহেরের 14 গোষ্ঠী উদ্ধার করে চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। জেহের নিজেই বিছানা গুছিয়ে ঈশিতার জামা কাপড় ঠিক করে রাখে। তারপর ঈশিতার বই ব্যাগ গুছিয়ে নেয়। এগুলো সে গতকালই এনেছিল। নিচে নেমে ঈশিতা দেখে মিসেস জেসমিন আর আফজাল দুজনেই কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে। তাদের কাছে এসে বলে, জেসমিন মলিন দৃষ্টি মেলে তাকায়। দেখে মনে হচ্ছে কাল সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। আফজাল নিজেই স্বাভাবিক গলায় বলে, থানায় যাব। ঈশিতা কৌতূহল নিয়ে বলে, কি জন্য? না মানে হঠাৎ থানায়? ঈশিতার কথা শেষ হওয়ার পূর্বেই জেসমিন জানায়, জিহাদ কেন এমনটা করলো তা জানার জন্য। তার এত কিসের ক্ষোভ ছিল যে কারণে তোমাদের ক্ষতি করতে দ্বিধা করলো না? সব জবাব দিতে হবে ওর। কথাটি শুনে ঈশিতার নিজেরও মনে হলো একবার জিহাদের সাথে দেখা করার। তার যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি। সে একবার সিঁড়ির দিকে তাকায়। জেহের এখনো আসেনি। এই ফাঁকে বলে, আমিও যাব মা আপনাদের সাথে। আফজাল অবাক কণ্ঠে বলে, তুমি কেন যাবে? আর জেহের তো যেতেই দেবে না। জানি বাবা, কিন্তু আমার যাওয়া প্রয়োজন। আমিও সব শুনতে চাই। আজকে কলেজে যাওয়ার নাম করে আপনাদের সাথে যাব। জেহের কলেজ যাওয়ার পারমিশন দিয়েছে। জি বাবা। আফজাল খুশি হলেন এই কথায়। তার একটু বাদেই জেহের এসে চেয়ারে বসে। ঈশিতা তার প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, আপনি কখন যাবেন অফিসে? তোমাকে পৌঁছে দিয়েই যাব। আপনি চলে যান, আমি না হয় বাবা মায়ের সাথে যাব। তারা একটু কোনো আত্মীয়র বাসায় যাবেন যেন। জেহের তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যখন দিয়ে আসবো বলেছি, তার মানে আমি গট ইট। জেহেরের সাথে কলেজে গেলে তো থানায় যেতে পারবে না। আফজাল ইশারায় বললেন কলেজ থেকেই থানায় যেতে। খাবারের পর্ব শেষ করে জেসমিন আর আফজাল আগেই বের হয়ে যান। জেহের ঈশিতাকে নিয়ে তার গাড়ি করে কলেজের পথে বেরোয়। গাড়ি চালাতে চালাতে জেহের তাকে আদেশ নিষেধ মেনে চলতে বলছিল তার কথা মতো। এই যেমন কারোর সাথে মেশা যাবে না, তেমন প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না, কোনো বন্ধু বানানো যাবে না, ব্লা ব্লা ব্লা। ঈশিতা তখন অন্য ধনে। মাঝপথে ঈশিতা জেহেরকে গাড়ি থামাতে বলে, এখানে কি দরকার? ওই যে শপিংয়ে যাব একটু। এখন কলেজ টাইম, আসার পথে নিয়ে আসবো। না না, আমার এক্ষুনি দরকার। কি কিনবে বলো, আমি কিনে নিয়ে আসছি। আপনি যান না, অফিসে দেরি হয়ে যাবে তো। আমি কিনে ট্যাক্সি নিয়ে চলে যাব। আরে আপনি বুঝতে পারছেন না, ওটা আমাকেই কিনতে হবে। আপনি যান, আমি বললাম তো চলে যাব। গিয়ে আপনাকে ফোন করব, কেমন? দরকার নেই। জেহের গাড়ি স্টার্ট দিল। ঈশিতা তড়িঘড়ি করে জেহেরের হাত ধরে থামালো। জেহেরকে বোঝানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলে, আপনি একটু বুঝুন প্লিজ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা মেয়েদের পার্সোনাল, মানে বুঝেনি তো, অনেক পার্সোনাল।
জেহের রেগে গেল তা শুনে, ঝাঁঝালো গলায় বলল, শাট আপ। আমার কাছে তোমার পার্সোনাল বলে কিছুই নেই। উফ, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনিও আসুন তাহলে আমার সাথে, আপনাকে নিয়েই শপিং করব। এই কথায় শান্ত হয় জেহের। গাড়ি থেকে নেমে ঈশিতাকেও নামায়। ঈশিতা তখন ভেতরে গিয়ে মেয়েদের দোকানের সামনে দাঁড়ায়। জেহের তখনও হাত শক্ত করে ধরে আছে ঈশিতা। ঈশিতাকে চুপচাপ দেখে জেহের বলে, কি হলো, কিনবে না? ঈশিতা হাত ছাড়াতে নাই। বিনিময়ে জেহের তাকে চাপা স্বরে ধমকায়, সাহস তো কম না আমার থেকে হাত ছাড়ানোর। আমি ভিতরে যাব। তো চলো, হাত ছাড়ানোর কি আছে? ঈশিতা ইশারায় দোকানটাকে দেখতে বলে। জেহের সামনে ফিরে দেখে এটা মেয়েদের আন্ডারথ্রপসের শপ। এক মুহূর্তে ইতস্তত করে, গলা খ্যাঁকড়ে বলে, ওয়েল, তুমি যাও, আমি এখানেই আছি। ঈশিতা ভেতরে চলে যায়। জেহের দোকানের সামনে দাঁড়িয়ে আর চোখে কাঁচের ভেতর থেকে ঈশিতাকে দেখতে থাকে। 15 মিনিট জেহের বাইরে দাঁড়িয়ে। আশেপাশের লোকজন জেহেরকে দোকানের দিকে তাকিয়ে থাকতে থেকে উল্টোপাল্টা ভাবছে। ইতিমধ্যে 2-1 তাকে এখানে দাঁড়িয়ে থাকার কারণও জিজ্ঞেস করেছে। জেহের উত্তর দেয়নি, চোখ মুখ শক্ত করে তাদের দিকে কঠিন দৃষ্টি ছুড়ে দিয়েছিল শুধু। তার কি দায়ী পড়েছে মানুষদের কাছে কৈফিয়ত দেওয়ার? এতে যেন লোকজন আরও বেশি সন্দেহ করছে তাকে, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। সেই মুহূর্তে ঈশিতাই বেরিয়ে আসে। জেহের হাঁপ ছেড়ে বাঁচে। তার খুবই অসহ্য লাগছিল সকলের সন্দেহের কেন্দ্রবিন্দু হতে। তবে ঈশিতা এসে তাকে আরও একটি মেজাজ গরম করা খবর দিয়ে যায়। জেহের বিরক্ত হয়ে বলল, হোয়াট দ্য হেল, এতক্ষণ কি করছিলে? ঈশিতা মুখটাকে সিরিয়াস বানিয়ে বলল, আপনি বুঝবেন না ওসব মেয়েদের ব্যাপার স্যাপার। আর আমার একজন আপু, মানে কলেজের সিনিয়র আপু আছেন আমার সাথে, ওনার সাথে আমি চলে যাব কলেজে। পৌঁছে আপনাকে ফোন দেব, আপনি যান। ডাকো তোমার সিনিয়র আপুকে। উনি ভেতরে, এখন আসবেন না। আপনি যান না, চিন্তা করবেন না। আপনার কি আপনার রোজির উপর ভরসা নেই? এই কথার পর জেহের আর একটি শব্দ করতে পারল না। শেষমেশ জেহেরকে বাধ্য হয়ে যেতেই হলো। জেহেরে যাওয়া লক্ষ্য করে ঈশিতা একটি ট্যাক্সি ধরে সোজা থানায় চলল। থানার সামনে দাঁড়িয়ে ভাবলো সে কি এসে ঠিক করেছে, চলে যাবে নাকি? না, এখন জিহাদ কিছুই করতে পারবে না তার। জিহাদের থেকে সমস্ত সত্যি জেনে তারপরে যাবে। ভেতরে ঢুকে দেখলো আফজাল আর জেসমিন চেয়ারে বসে আছেন। মূলত তারা ঈশিতার জন্য অপেক্ষা করছিলেন। সকলে মিলে চললেন দারোগার পিছু পিছু। জিহাদকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। আফজাল আর জেসমিন আগে প্রবেশ করেন। ঈশিতার দুরু দুরু বুক নিয়ে ভেতরে ঢোকে। একটি চেয়ারে বসে জিহাদ 2 হাত টেবিলের উপর একত্র করে মাথা নিচু করে বসে আছে। মাথার উপর হলুদ টিমটিমে আলো জ্বলছে। আফজাল আর জেসমিন সামনে রাখা দুটো চেয়ারে বসেন। ঈশিতা দাঁড়িয়ে থাকে আলো থেকে কিছুটা দূরে। কারো উপস্থিতি টের পেয়ে জিহাদ মাথা তোলে। তার শরীর দুর্বল খানিকটা। শরীরে দুর্বলতার চেয়ে মনের দুর্বলতায় তার কাছে অধিক যন্ত্রণার। চোখের সামনে বাবা মাকে দেখেও তার ভাবান্তর হয় না। নিস্তেজ চক্ষুজোড়া মেলে অস্থির হয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। আলোর আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত এক মানবীকে চোখে পড়ে তার। নিমেষে সে চিনে যায় মানবীটিকে। মৃদু হাসে সে। জিহাদকে এমন নির্বিকার দেখে হুট করে তার গালে চর কষিয়ে দেন জেসমিন। তার চোখের কোল বেয়ে অশ্রুধারা অবিরাম ঝরছে। এমন পাষাণ ছেলেকে যদি তিনি মেরে ফেলার সুযোগ পেতেন তাহলে সেই কাজটি করতে দ্বিতীয়বার ভাবতেন না। জিহাদ চোখ বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস নিল। এখন আর তার রাগ দেখানোর কোনো মানেই নেই। তার শুধু একটাই চাওয়া, অন্ধকারে ডুবে থাকা মানবীটিকে এক ঝলক চোখে দেখা। 6-7টা মাসের মতো যে সে তার ভালোবাসাকে দেখেনি। তোর মতো ছেলেকে আমার পালন করাই ভুল হয়েছিল। উচিত ছিল ছোটবেলায় তোকে মেরে ফেলা। অন্তত তোর এমন জঘন্য রূপ দেখা থেকে বাঁচতাম। তোকে যদি একটা কুকুরের সাথেও তুলনা করা হয় না, কুকুরকে অপমান করা হবে। জেসমিনের চেঁচিয়ে ওঠা কণ্ঠে জিহাদ রক্তচক্ষু মেলে তাকালো। রোশনালের আগুনে জ্বলতে লাগলো তীব্রভাবে। আক্রোশে ফেটে পড়ল সে নিজেও। কোন অধিকারে আপনি আমাকে মেরে ফেলার কথা বলছেন? না, আপনি তো আমার আপন মানন, সৎমা। আপনি শুনেছেন, সৎমা। আর সৎমা হয়েও নিজেকে কখনোই আমার নিকট আপন করে তুলতে পারেননি, যার কারণে আমাকে কুকুর বলার অধিকারটাও আপনার নেই, মিসেস জেসমিন চৌধুরী। টেবিলের ওপর স্টিলের গ্লাসকে জোরে ছুঁড়ে ফেলল সে। তা দেখে দারোগা এসে দ্রুত জিহাদের হাত আর পা চেয়ারের সাথে বেঁধে দিলেন। জেসমিন চৌধুরী থমকালেন কয়েক মুহূর্তের জন্য। দৃষ্টিজোড়া তার নিবদ্ধ হলো জিহাদের ক্রোধপূর্ণ চোখে। এই ছেলেকে তিনি ছোটবেলা থেকেই বুকে আগলে বড় করেছেন। মিতালি বেঁচে থাকাকালীন সময়েও এই জিহাদকে তিনি
পালন করেছিলেন, যে কিনা তার আঁচল ধরে ধরে ঘুরত 7টা খুন, আজ সেই তাকে সৎমা বলে দূরে ঠেলে দিচ্ছে। বুক ভার হয়ে এলো জেসমিনের। আফজাল জিহাদকে ধমকে উঠলেন। জিহাদ, মুখ সামলাও। কাকে কি বলছো তুমি? তোমার জন্মের পর থেকেই কিন্তু জেসমিনের কাছে বড় হয়েছে তো। ও তোমার আপন মা না হলেও আপন মায়ের চেয়ে কোনো অংশে কম না। জিহাদ তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে চেয়ারে হেলে বসলো। হ্যাঁ, আপনি আপন মায়ের মতো হলেও তিনি দায়িত্ব পালন করেননি। কি দায়িত্ব পালন করেনি শুনি? এমন তো না যে জেসমিন তোমাকে সৎ ভেবে দূরে ঠেলে দিয়েছে। সেটাই ঘটেছে মিস্টার আফজাল চৌধুরী। ন্যূনতম লজ্জাবোধটুকুও নেই তোমার যে বাপের নাম ধরে রাখো। আর কবে তোমাকে দূরে ঠেলেছে? সৎ মায়ের মতো আচরণ করেছে কবে? জিহাদ এবার চোখে মুখে অজস্র ঘৃণা ফুটিয়ে তুলল। সোজা হয়ে বসে ঘৃণা নিয়ে বলতে লাগলো সে। বেশ, তাহলে তো আপনাদের সবটাই বলতে হয়। তাহলে শুনুন, প্রথম থেকেই মায়ের বেঁচে থাকার সময় আর মৃত্যুর পরেও আমি মিসেস জেসমিন চৌধুরীর ছায়ায় বড় হই। বলতে গেলে আমার মা বলতে শুধু ওনাকেই মানতাম। বোঝার পর থেকেও আমি কখনোই ওনাকে সৎমা মানতাম না, ভালোবাসতাম সবচেয়ে বেশি। কিন্তু জেহেরের অসুস্থতার পর থেকে যেন আমার প্রতি ওনার কেয়ার কমে যেতে লাগলো। জেহের মায়ের সঙ্গে মানসিক রোগীতে পরিণত হয় সেটা কিছুটা বুঝতাম আমি। আফজাল বাধা দিয়ে বললেন, এটা অস্বাভাবিক কিছু না। জেহের অসুস্থ ছিল তাই ওকে অ্যাটেনশন বেশি দেওয়া হতো শুধু। জিহাদ জবাব দিল না, সে তার মতো বলে যেতে লাগলো। আমাকে আলাদা ঘর দেওয়া হলো। তারপর থেকে দেখতে লাগলাম জেসমিন চৌধুরী জেহেরের প্রতি খেয়াল রাখছেন বেশি। তার খাওয়া হলো কিনা, গোসল হলো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর অনেক কিছুই যেগুলো আগে আমার ক্ষেত্রেও করতেন। তবে তা যে কমে যেতে লাগলো আমার প্রতি, তা আমি বুঝতাম ধীরে ধীরে। আমাকে খাবার খাইয়ে দিতেন খুব কম। আগে আমার কাছে ঘুমিয়ে মাথা হাত বুলিয়ে দিতেন, সেটা আর করছিলেন না তিনি। মাঝে মধ্যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকতাম, এই বুঝি বা এসে আমার মাথা হাত বুলিয়ে দেবেন। কখনো তো দরজার কাছেই ঘুমিয়ে গিয়েছিলাম। যেবার আসার পরও তেমন ছিলেন। যেবার আমার থেকে সবকিছুইতেই জেহেরকে প্রাধান্য দিতেন। তাকে সবসময় জেহেরের রুমের সামনে ঘুরঘুর করতে দেখা যেত। ছোট হওয়ায় আমিও তাই ভাবতাম যে জেহের অসুস্থ, তাই তার প্রতি বিশেষ খেয়াল রাখা হতো। কিন্তু যখন বড় হলাম তখন জেহের নিজ দায়িত্বে নিজে তুলে নিল। তবুও দেখতাম সবসময় উনি সেই জেহেরের পেছনে থাকতেন, জেহের যাতে তাকে আমাদের মতোই মা রাখে। আর সবসময় খাবার টেবিলে নিজের পছন্দের খাবার পেতাম না। সব ছিল জেহেরের পছন্দের, যেখানে কখনোই জেসমিন চৌধুরীকে পাত্তা দিত না। তার পছন্দের সব কিছু করাটা আমার কাছে জাস্ট বিরক্ত লাগতো। টাকা পয়সার অভাব না থাকলেও ভেতরে ভেতরে মায়ের ভালোবাসার প্রচণ্ড অভাব করতাম। তখন থেকে জেহেরের প্রতি আলাদা ক্ষোভ জন্মালো। সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য মনে হলো না আমার। আমি আমি শুধু জেহেরকে সব ধরনের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইতাম। তাই বড় হওয়ার পরে বুঝে শুনেই ওর ওষুধের সাথে একটু একটু করে ড্রাগস মিশাতাম। আর যখন দেখলাম আবার ভালোবাসাকে সে তখন নিজের করে নিয়েছে, তখন আরও বেশি রাগ হতে লাগলো জেহেরের প্রতি। সে কেন হয়তো ভালোবাসা পাবে? হ্যাঁ, আমি 2 বছর ইঞ্চি থেকে ভালোবেসেছি, আর জেহের কিনা মাত্র প্রথম দেখাতে ইঞ্চি থেকে নিজে দাবি করলো। মায়ের ভালোবাসা তো পেলামই না। তারপর যখন ইঞ্চি থেকে সারা জীবনের সঙ্গী বানাতে চাইলাম, তাকেও পেলাম না। আমার রাগে মাথা ফেটে যাচ্ছিল। ড্রাগসের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। জেহের গার্ডসদের মধ্যে একজন থাকতো যার সাহায্যে জেহের দেশের বাইরে থাকলে তার মধ্যে ড্রাগস মেশানো ওষুধ খাওয়াতাম, যাতে ও মরে যায় আর সব ভালোবাসা আমার হয়ে যায়।